আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। মিসাইলের পর এবার ভারতের ড্রোন হামলা, 25টি ভূপাতিতের দাবি পাকিস্তানের। অপারেশন সিন্দুরে শতাধিক সন্ত্রাসী নিহত বলছে দিল্লি। इसमें 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। 40 से 50 इनके हमने भारतीय फौजी हलाक किए हैं। মধ্যস্থতার চেষ্টা ইসলামাবাদ থেকে দিল্লিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এর চেয়ে বড় যুদ্ধ সামাল দিতে পারবে না দুদেশ, বলছেন বিশ্লেষকরা। আশা করছি এখন এটা ডায়ালগ বা এটা পিসফুল ওয়েতে জিনিসটাকে একটা কোথাও একটা সার্টেনলি কনফ্লিক্ট রেজলিউশনের জায়গা খুব দরকার। এখন যে পরিস্থিতি তাতে দুপক্ষের যৌক্তিক আচরণ জরুরি। আলোচনা ছাড়া সমাধানের আর কোনো পথ নেই। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ইমিগ্রেশন ও পুলিশের 3 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বিভিন্ন সংগঠনের বিক্ষোভ প্রতিবাদ। মানবিক করিডোরের নামে কোনো ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, খালেদা জিয়ার ফিরে আসায় নতুন আশার সঞ্চয় হয়েছে। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে বিএসএফ, স্থানীয়দের উত্তেজনা, 3 জেলায় অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ। মুন্সিগঞ্জের নিমতলীতে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ নিহত 5। রাজধানীতে চিকিৎসা নিতে আসছিলেন হতাহতরা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আগামী 3-4 দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে পাকিস্তান সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। সবার আগে ক্রিকেটারদের নিরাপত্তা, বললেন আকরাম খান। ক্ষেপণাস্ত্রের পর এবার পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালালো ভারত। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি সহ অন্তত 10 শহরে চালানো হয় এই হামলা। ইসরায়েল নির্মিত এসব ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থাপনা, নিহত হয়েছেন 1 জন, আহত 4 সেনা কর্মকর্তা। আকাশ প্রতিরক্ষা এবং জ্যামার ব্যবহার করে 25টি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। বুধবার ভারতীয় হামলা প্রতিহত করার সময় দেশটির অর্ধশত সেনা নিহত হয়েছে বলেও দাবি ইসলামাবাদের। বৃহস্পতিবার সকাল হঠাৎই সাইরেনের শব্দে কেঁপে ওঠে লাহোরের ওয়ালটন রোড এলাকা। এরপর শোনা যায় একাধিক বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। লাহোরের পাশাপাশি আরও বেশ কয়েকটি শহরে হয় বিস্ফোরণ। ঘটনার পর দ্রুত রেড অ্যালার্ট জারি করা হয় বিভিন্ন স্থানে। মোতায়েন করা হয় সামরিক বাহিনীর সদস্যদের। বন্ধ রাখা হয় বিমান চলাচল। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তান আইএসপিআর জানায়, দেশজুড়ে ড্রোন হামলা চালিয়েছে ভারত। গুজরানওয়ালা, চকওয়াল, আত্তাক, রাওয়ালপিন্ডি, মিয়াওয়ালি এবং করাচি লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়। সকাল 10:15টার দিকে আমার বাড়িতে বিস্ফোরণ হয়। এতে আমার বাড়ির ছাদ ধসে পড়ে। জ্যামারের মাধ্যমে এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ধ্বংস করা হয় বেশ কিছু ড্রোন। এছাড়াও কয়েকটি ড্রোনের বিস্ফোরণে সামরিক বেসামরিক বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানানো হয়। ভারত আবারও আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে তারা হ্যারপ ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে, তবে আমরা তা প্রতিহত করেছি। এখন পর্যন্ত 25টি ড্রোন ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের দাবি, ইসরায়েলি হ্যারপ ড্রোন ছোড়া হয় ভারত থেকে। নজরদারি এবং হামলা 2 কাজে ব্যবহৃত হয় এই ড্রোন। এসব হামলায় তোলপাড় শুরু হয়েছে পাকিস্তান জুড়ে। 40 से 50 इनके हमने भारतीय फौजी हलाक किए हैं। আমরা শুধু তাদের ড্রোনই ধ্বংস করিনি, তাদের পাল্টা জবাবও দিয়েছি। গত রাতেও ভারতীয় সেনাদের অবস্থানে অভিযান চালিয়ে প্রায় 50 জনকে হত্যা করেছে আমাদের সেনারা। শুধু তাই নয়, ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টারও ধ্বংস হয়েছে। এদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবার পাকিস্তানে পরিচালিত অপারেশন সিন্দুরে শতাধিক সন্ত্রাসী নিহতের দাবি ভারতের। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে এমন দাবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। বলেন, আর কোনো সামরিক অভিযান পরিচালনা করতে চায় না নয়াদিল্লি, তবে পাকিস্তানের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত ভারত। বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলায় মোদী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানায় প্রধান বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এছাড়া দলগুলোকে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয় সর্বদলীয় বৈঠকে। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি প্রধান জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ অন্যান্য আলোচিত নেতারা।
इसमें 9 टेररिस्ट कैंप অকল্পনীয় রকমের নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে। এটা প্রশংসার যোগ্য। সন্ত্রাসীদের 9টি আস্তানা ধ্বংস করা হয়েছে, বিপুল সংখ্যক সন্ত্রাসী মারা গেছে, কোনো নিরাপরাধের প্রাণ যায়নি। कोलेटरल डैमेज के साथ अंजाम दिया गया। ভারতের উপর সামরিক হামলা হলে অত্যন্ত কঠোরভাবে দেয়া হবে এর জবাব, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচির সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। জানান, পাকিস্তানের সাথে উত্তেজনা বৃদ্ধির কোনো ইচ্ছে ভারতের নেই, তবে আক্রমণ হলে চুপ করে থাকবে না তারা, দেয়া হবে পাল্টা জবাব। জয়শঙ্করের দাবি, পেহেলগাম হামলার জেরে বাধ্য হয়ে পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে ভারত, তবে তা ছিল লক্ষ্যভিত্তিক ও পরিমিত। পাকিস্তান ও ভারতের মাঝে মধ্যস্থতার উদ্দেশ্যে নির্ধারিত সফরে বুধবার মধ্যরাতে দিল্লিতে পৌঁছান আরগাচি। ভারত পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা সত্ত্বেও দুদেশ সর্বাত্মক যুদ্ধে জড়াবে না বলেই মনে করছেন দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞরা। চিরবৈরী প্রতিবেশী দুই দেশ আর বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন, এর চেয়ে বড় মাত্রার যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলানো পরমাণু শক্তিধর দুদেশের জন্য প্রায় অসম্ভব। তাই যে কোনো মূল্যে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার তাগিদ তাদের। বুধবারের পর বৃহস্পতিবারও দিনভর উত্তেজনা ছড়িয়েছে ভারত পাকিস্তান পরিস্থিতি। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড মিসাইলের পর এবার আত্মঘাতী ড্রোন নিয়ে পাকিস্তানে অভিযানের কথা জানিয়েছে ভারতীয় বাহিনী। অবশ্য পাকিস্তানের দাবি 70-80টি ফাইটার জেট ছিল ভারতের অভিযানে। ইসলামাবাদ জানাচ্ছে, নজরদারির সময় ভারতের 25টি ড্রোন ধ্বংস করেছে তারা। এতে দেশটির 4 সেনা কর্মকর্তা আহত বলেও দাবি তাদের। প্রশ্ন উঠেছে, পাল্টাপাল্টি এই আক্রমণ কি চলতেই থাকবে? আর সেক্ষেত্রে কি বাড়তে পারে সংঘাতের মাত্রা? উভয় পক্ষেরই দাবি, বাধ্য হয়েই পাল্টা হামলা চালাতে হচ্ছে তাদের। তবে আশার কথা শোনাচ্ছেন বিশ্লেষকরা। তাদের বিশ্বাস, সংঘাতের মাত্রা এর চেয়ে আর বাড়বে না হয়তো। জানি যে 22শে এপ্রিল অ্যাটাকের পরে ভারতের পক্ষে চুপ করে বসে থাকার কোনো অপশনই ছিল না। তাদের তো নিশ্চয়ই একটা মেসেজ, স্ট্রং মেসেজ দেবার ব্যাপার ছিল পাকিস্তানকে, সেটা করা হয়েছে, এটা হবার হয়েছে। এরপরে একটা অন্য ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল ওয়েজ মেকানিজমস আমরা মানে করে যাতে জায়গাটা অন্যভাবে করা যায়। আশা করছি এখন এটা ডায়ালগ বা এটা পিসফুল ওয়েতে জিনিসটাকে একটা কোথাও একটা সার্টেনলি কনফ্লিক্ট রেজলিউশনের জায়গার খুব দরকার। We all understand that two nuclear states, it's not easy for them to go for all-out war. পরমাণু শক্তিধর দুটি দেশের পক্ষে সর্বাত্মক যুদ্ধে জড়ানো খুব সহজ হবে না, আগেও তা হয়নি। আমার ধারণা, এটা সীমিত যুদ্ধের মধ্যেই থাকবে। এখন যে পরিস্থিতি, তাতে দুপক্ষের যৌক্তিক আচরণ জরুরি। আলোচনা ছাড়া সমাধানের আর কোনো পথ নেই। The only way is talks. প্রতিবেশী ভারত ও পাকিস্তানের এই উত্তেজনার নানা প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত দুদিনে 3টি সীমান্ত দিয়ে কয়েকশো মানুষকে পুষিনো করেছে ভারত। এ পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে সংকট না বাড়িয়ে সমাধানে উদ্যোগী হবে দিল্লি ও ইসলামাবাদ, এমন পূর্বাভাস বিশেষজ্ঞদের। ট্রেড ওয়ারে there is no winner, so it will affect both Pakistan and India. এটা যতদিন দীর্ঘায়িত হবে, জনগণ খুশি হচ্ছে দুই দেশের, বাট আলটিমেটলি একদিন কানবে, বিকজ দিস ইজ নেভার গুড ফর দেম। ইম্প্যাক্ট জনগণের উপরে পড়বে। তো এতটুকু দূর দৃষ্টি রেখে আমি আশা করি এই দুই দেশ ম্যাচুরলি হ্যান্ডেল করবে। দে উইল কাম টু দি টেবল, দে উইল টক। ইফ দে ডোন্ট টক ডাইরেক্টলি, দে শুড টক থ্রু মিডিয়া, নেগোশিয়েটর, মধ্যস্থতা যারা করতে চায় তাদের মাধ্যমে, এবং আমরা একটা সুন্দর সমাধান দেখতে চাই উচিত। পরমাণু শক্তিধর দুই দেশের এমন উত্তেজনায়, অনিশ্চয়তায় কেবল দক্ষিণ এশিয়ার 300 কোটি মানুষই নয়, এর প্রভাব ছড়িয়েছে পুরো বিশ্বেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যে বিদ্যমান সংঘাত না থামলে এই অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে শঙ্কা চীনের। তাই দিল্লি ও ইসলামাবাদ দুপক্ষকেই সংযত থাকার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেই সাথে অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো। যমুনা নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যে বিদ্যমান সংঘাত না থামলে এই অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে শঙ্কা চীনের। তাই দিল্লি ও ইসলামাবাদ দুপক্ষকেই সংযত থাকার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেই সাথে অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ যেন হস্তক্ষেপ না করতে পারে সে বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এ সময় রাষ্ট্রদূত বলেন, রাখাইনের বহুল আলোচিত জাতিসংঘের মানবিক করিডোর ইস্যুতে বেইজিংয়ের কোনো সম্পৃক্ততা নেই।
বাংলাদেশ চীন সম্পর্কের 5 দশক সম্পর্ক নতুন উচ্চতার অভিমুখে শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতে অংশ নেন দুদেশের সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শুরুতে দুই দেশের স্বাধীনতা পূর্ব ঐতিহাসিক সম্পর্ক সহ ব্যবসা বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের নানা দিক তুলে ধরেন ইয়াও ওয়েন। এ সময় পাক ভারত যুদ্ধের প্রসঙ্গ টেনে উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেন তিনি। পাক ভারত চলমান সংঘাতময় পরিস্থিতিতে দুই পক্ষকে বিরত থাকতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পেহেলগামের হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। রাখাইনে জাতিসংঘের মানবিক করিডোর ইস্যুতেও কথা বলেন ইয়াও ওয়েন। জানান, মানবিক করিডোর বিষয়ে চীন অবহিত নয় ও কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাখাইন সীমান্তে জাতিসংঘের মানবিক করিডোর ইস্যুতে বেইজিং অবহিত নয়। এই বিষয়েও চীনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়াতে বা হস্তক্ষেপ করতে চায় না। আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সম্মতি দিলে দ্রুতই কাজ শুরু করতে প্রস্তুত চীন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এএসপি তাহসিনা আরিফকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম এবং এসপি কর্মকর্তা মোহাম্মদ সুলাইমানকে। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ছেলে ও শ্যালককে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করেন আব্দুল হামিদ। ইমিগ্রেশন কর্তৃপক্ষের দাবি, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশে যেতে দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন আব্দুল হামিদ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে কিশোরগঞ্জ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও গুলি করার মামলা রয়েছে। এর আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে সহযোগিতায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় কার্যালয়ের বাইরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সাবেক রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান পরে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও বিষয়টি জানতে চান তারা। দেন 24 ঘন্টার আলটিমেটাম। জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটির তদন্ত চলছে। যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। আগামী 3 দিনের মধ্যে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ গণহত্যার কুশলীদের দেশ ত্যাগে সহায়তাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনের নেতারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বৃহস্পতিবার বলেন, আগামী 3 দিনের মধ্যেই সরকারকে বলতে হবে কার ফোনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিমানবন্দর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অফিস থেকে ফোন পেয়েই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়েছে দাবি করেন তিনি। বলেন, গণহত্যার কুশলীদের ক্রমান্বয়ে দেশ ত্যাগে সহযোগিতা করা হচ্ছে, যা জুলাই শহীদদের সাথে গাদ্দারি। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। এ সময় স্বরাষ্ট্র ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবিও জানায় ইনকিলাব মঞ্চ। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নিতে পারি নাই। যখন আমরা গণহত্যার বিচার করব, তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে। তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই। মানবিক করিডোরের নামে জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ বা রাজনৈতিক দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সচেতন,
স্মরণ করিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ইচ্ছে করে কোনো ভুল না করার পরামর্শ দেন তিনি। জানান, খালেদা জিয়ার আগমনে দেশবাসীর মনে নতুন করে আশার সঞ্চয় হয়েছে। সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করা হয় সুপ্রিম কোর্ট মিলনায়তনে। অংশ নেন মরহুম এজে মোহাম্মদ আলীর দীর্ঘদিনের রাজনৈতিক ও আইনাঙ্গনের সহকর্মীরা। মোহাম্মদ আলীর প্রিপারেশন অফ ল। এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপকারী ও শপথবদ্ধ বিচারপতি দাবিদার ব্যক্তিদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেন অনেক আইনজীবী। স্বাধীন বিচার বিভাগ বিএনপির অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও দুর্বিষহ সেই দিনগুলোর কথা তুলে ধরেন। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফেসিবাদের দোসররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবিক করিডোর ইস্যুতে সরকারের সমালোচনা করেন। তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন, সে যেই থাক তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না? আলোচনাটা করেন, বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ানস সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনো দিনই করতে পারবেন না। মঙ্গলবার দেশে ফেরা খালেদা জিয়াকে দেখে মানুষের মনে নতুন আলোর সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্বাস্থ্যের মধ্যে, তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে। এই সময়টাকে হাত কাজে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। দেশে প্রতিনিয়ত পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, নির্বাচিত সরকার ছাড়া দেশে নতুন বিনিয়োগও আসবে না। ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না, পরিষ্কার করে বলছেন বাইরের এবং দেশের সকলের। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে স্থানীয়দের সাথে বিএসএফের উত্তেজনা দেখা দেয় সকালে 11টা নাগাদ উপজেলার তামাবিল সীমান্তের খাসিয়া হাওড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শত বছর ধরে একটি বিরানভূমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিলেন তারা। সম্প্রতি সেই মাঠের ভেতর ভারতীয় পিলার সরিয়ে আনার একটি পায়তারা শুরু করে বিএসএফ। এই নিয়ে সকালে দুদেশের জরিপ দল সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি জানায় ছিটমহল চুক্তির অধীনে সেই স্থানে বাংলাদেশ ভারত যৌথ জরিপ করার কথা ছিল। আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের যে মাতৃভূমির জায়গা, আমাদের যে জায়গায় খেটেছি, আমরা হাল চাষ করেছি, ছোট থেকে বড় হয়েছে যে জায়গায়, এখনো আমরা এই জায়গায় খেলতেছি। আমাদের জান থাকতে আমরা এই জায়গায় ছাড় দেব না। 3 জেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই বাছাই করছে বিজিবি। বুধবার ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নারী ও শিশুসহ 15 জন অনুপ্রবেশ করে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই বাছাই শেষে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এদিকে কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফের পুশিন করা 36 রোহিঙ্গা এখনও বিজিবি হেফাজতে রয়েছে। আটককৃতদের তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়া খাগড়াছড়ি, তাইন্দং ও লোগাং সীমান্ত দিয়ে বুধবার অনুপ্রবেশ করে 66 ভারতীয় নাগরিক। সীমান্ত এলাকায় বিজিবির পাহারায় রয়েছে তারা। বিস্তারিত পরিচয় প্রশাসন নিশ্চিত না করলে স্থানীয়রা বলছেন অনুপ্রবেশকারীরা গুজরাটের অধিবাসী। সীমান্তরক্ষী বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। তাদেরকে যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধান করা যায় সেই বিষয়ে তারা একযোগে কাজ করছে। আমরা কাজ করছি, একসাথে সমন্বয় রাখছি। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করার উপর গুরুত্ব আরোপ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমন কথা বলেন তিনি। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী আয়োজন ছিল বৃহস্পতিবার। ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে তাদের নেতৃত্বের বিকাশে সহায়ক হবে এই কোর্স। You could gather how the armed forces are working, what we should do to equip the armed forces, strengthen the armed forces, what all are the challenges that you are facing, the
geographical challenges that we are having. You can well imagine where we are located and where are the vulnerabilities that we have, what we need to increase, what we need to do. অংশ নেয়া ফেলোরা বলেন, জাতীয় নিরাপত্তা এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনেও থাকবে এই কোর্সের ভূমিকা। Lifetime of friendships will be made on this platform. Beyond the routine of our everyday life, we started to attend sessions every morning, listening to great minds and knowing about a lot of new perspectives. We will digest geopolitics over Chabex, debate over traditional and non-traditional security threats, and so on. The visits to the places of interest were amazing. 3 সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপের প্রশিক্ষণে সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক সহ 32 জন ফেলো অংশ নেন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় চিকিৎসা নিতে আসার পথেই মারা গেলেন একই পরিবারের 4 সদস্য সহ 5 জন। এই দুর্ঘটনায় গুরুতর আহত আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর অবস্থায় গর্ভবতী নারীকে নিয়ে মাদারীপুর থেকে ঢাকায় আসছিল অ্যাম্বুলেন্সটি, সাথে 10 স্বজন। বেলা 12টার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় চাকা পাংচার হয় অ্যাম্বুলেন্সের। সড়কের পাশে চলছিল মেরামত কাজ। স্বজনরা ছিলেন অ্যাম্বুলেন্সের পাশেই দাঁড়ানো। 15 মিনিটের মধ্যে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের বাসটি ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটিকে। সাথে সাথেই মারা যান এক নারী, আহত 2 শিশুসহ 7 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের আনা হয় ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্স চালকসহ হাসপাতালে মারা যান আরও 4 জন। ঘটনাস্থল থেকেই বাসটি জব্দ করে পুলিশ। শেষ করার সময় পিছন দিক থেকে এসে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে একজন মহিলা সে মারা যায়, আর বাদ বাকি অবশ্যই অ্যাম্বুলেন্স যারা যাত্রী ছিলেন 5 জন অথবা 4 জন এরকম যাত্রী ছিলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতরা হলেন সামাদ ফকির, তার ছেলে বিল্লাল ফকির, মেয়ে আফসানা এবং যায়, আর বাদ বাকি অবশ্যই অ্যাম্বুলেন্স যারা যাত্রী ছিলেন 5 জন অথবা 4 জন এরকম যাত্রী ছিলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতরা হলেন সামাদ ফকির, তার ছেলে বিল্লাল ফকির, মেয়ে আফসানা এবং অ্যাম্বুলেন্স চালক মাহবুবুল। দুর্ঘটনাস্থলে নিহত ওই নারী বিল্লাল ফকিরের স্ত্রী বলে জানিয়েছেন স্বজনরা। সরাসরি অ্যাম্বুলেন্সে ধাক্কা দিয়েছে, অ্যাম্বুলেন্স 100 গজের ওই পাশে গেছে, আর ওই তারা সবাই গাড়ির ওই কোচের নিচে ছিল, চাক্কার নিচে ছিল 2 জন, আর আমার বোনিয়া যে ছিল সেও ওই গাড়ির নিচে ছিল, আমার যে তাও সেও গাড়ির নিচে ছিল। তার এই দিকে অবস্থা মানে হাত ভেঙে গেছিলো, রক্ত পুরো বেরিয়ে গেছে, আমার তাও হিসাবের বুড়ি এদিক দিয়ে বেরিয়ে গেছে, মা হিসাবের এদিকে পুরা নাইয়ে গেছে। দুর্ঘটনার সময় ইখতার ব্যাপারীও তাদের সঙ্গেই ছিলেন, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস তাগিদ দেন। তিনি প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। 1.5 ঘণ্টার এই সভায় অংশগ্রহণ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর মদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া। পার্বত্য চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মানবিক করিডোর দিতে হলে জনগণের রায় নেওয়া লাগবে। যেসব রাজনৈতিক দল বর্তমানে রাজনীতি করছে তাদের মতামত লাগবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের আটোয়ারিতে 12 আউলিয়ার মাজারে ওরস শরীফ মেলা পরিদর্শন শেষে এমনটাই বলেন তিনি। সার্জিস আরও বলেন, করিডোরের নামে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স, ইউএনের নামে সাম্রাজ্যবাদী মানুষের অনুপ্রবেশের অনেক উদাহরণই পৃথিবীর ইতিহাসে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এমন সুযোগ কখনোই নিতে দেয়া হবে না। করিডোরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে, বিভিন্ন রকম ইন্টেলিজেন্সের গোয়েন্দা সংস্থা এসেছে, বিভিন্ন দেশ ঢুকেছে, ইউএন ঢুকেছে। ইউএনের নাম করে বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনার বিভিন্ন মানুষ ঢুকেছে, রাষ্ট্র ঢুকেছে। এই সুযোগ আমাদের বাংলাদেশে আমরা হতে দিব না। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা এবং বিএসসিসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও
কাফন মিছিল করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বিক্ষুব্ধরা বলেন নিঃস্ব হয়ে পড়েছেন তারা, বাধ্য হয়েছেন রাজপথে নামতে। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দিয়ে আরও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। কাফনের কাপড় পরে মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছেন শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীরা। 8 মাসের বেশি সময় ধরে দরপতন চলছে পুঁজিবাজারে, তার প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিল। দৈনিক বাংলা থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিনিয়োগকারীরা বলেন, বর্তমান কমিশনের হঠকারী সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে টানা দরপতন হচ্ছে, এতে বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। বিনিয়োগকারীরা আজ কাফনের কাপড় পরে জীবন্ত লাশ হয়ে রাস্তায় দাঁড়িয়েছে। এর কারণ কি? এর পিছনে কি ষড়যন্ত্র কাজ করছে? রাশেদ মাকসুদ এবং অর্থ উপদেষ্টা, এই দুজনে হচ্ছে বাজার নষ্টের মূল কারিগর। আমরা কোনো 2 দিনের, 3 দিনের, 7 দিনের, 3 মাসের অথবা 6 মাসের সমাধান নয়, আমরা স্থায়ী সমাধান চাই। মাকসুদ দিয়ে হবে না ভাই। যে একটা কোম্পানি চালাইতে পারে না, একটা ব্যাংক 15-20টা শাখা নিয়ন্ত্রণ করতে পারে, সে 400 কোম্পানিকে কি চালাবে? একই দাবিতে দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করেন বিনিয়োগকারীদের আরেকটি পক্ষ। বলেন, লাভের আশায় বিনিয়োগ করে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে। আমাদের একটাই দাবি, মাকসুদের পদত্যাগ করতে হবে এই মুহূর্তে। বিতর্কিত চেয়ারম্যান দিয়া আজকে আমাদের পুঁজিবাজারকে এই 16-17 বছর আজকে এইভাবে খুব ক্ষতিগ্রস্ত করতেছে। এই রাশেদ মাকসুদ সম্পন্ন এই বিনিয়োগকারী অনাস্থা, তার প্রতি কোনো আস্থা নাই। এই মার্কেটের ধ্বংসের জন্য, এই রাশেদ মাকসুদকে আইনের আওতায় আনার জন্য। পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আগামী রোববার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে তাদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী বহুতল ভবনের রেস্টুরেন্টগুলোর অনুমতি যাচাই বাছাই করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। ধানমন্ডিতে রেস্টুরেন্টে ঠাসা একটি বহুতল ভবন পরিদর্শনে গিয়ে তিনি এই সতর্ক করেন। বেলি রোডের গ্রিন কজি কটেজের আগুনের স্মৃতি এখনো তরতাজা। গেল বছরের প্রায় অর্ধশত মৃত্যুর সেই আগুনের বছর ঘুরতি, তার উল্টো পাশের ভবনে আবারও আগুন। 2টি আগুনের সূত্রপাতই রেস্টুরেন্ট থেকে, আর এ কারণেই রাজুকের অভিযানের গুরুত্ব পেয়েছে অননুমোদিত রেস্তোরাঁ। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি 7 মসজিদ রোডে জাস্টিস আমিন আহমেদ ট্রাস্ট বিল্ডিং পরিদর্শন করে রাজুক সহ বেশ কয়েকটি সেবা সংস্থা। বিল্ডিংটা তো আপনারা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের জন্য বানান না, পরে রেস্টুরেন্ট করছেন, এইখানেই হলো মূল সমস্যা। এ সময় বেশ কিছু রেস্টুরেন্টে পর্যাপ্ত অগ্নি প্রতিরোধক ব্যবস্থা, অগ্নি নির্গমন পথ না থাকা সহ নানা অসঙ্গতি ও অনিয়ম খুঁজে পায় পরিদর্শনকারী দল। আমি অনেক কিছু শিখলাম, আমার অনেক কিছু জানার দরকার ছিল, কারণ আমি অনেকদিন আমি হয়তো দেখি না, অনেক কিছু দেখা হয় না। আমার মনে হচ্ছে এটা করছি, আমি মনে ঠিক হয়ে গেছে, কিন্তু এখন তো আমি এটা মনে হচ্ছে যে না, এটা ঠিক হয় না, আরও ঠিক হয়। আমি অলরেডি বলছি রাজুক থেকে একটা আমার কমিটি করে দেখ, যে এই কমিটিতে এইভাবে শুধরানোর দরকার, আমি সেগুলি করে নেব। আমরা বলবো অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে এই ভবনটি ঝুঁকিপূর্ণ। এই ভবনে আসলে ফায়ার সেফটির তেমন কোনো ব্যবস্থা ছিলই না। তো আমরা বিভিন্ন সময় নোটিশ দিয়ে, বিভিন্ন সময় পরিদর্শন করে, পরামর্শ দিয়ে তাদেরকে বলছি, তারা সেই পরামর্শ অনুযায়ী কিছু কিছু কাজ করতেছে, আরও কিছু কাজ বাকি আছে। অভিযানকালে কোনো রেস্টুরেন্টকে জরিমানা বা শাস্তি দেওয়া হয়নি, তবে দ্রুত ত্রুটি নিরসনের জন্য সময় বেঁধে দিয়ে সতর্ক করেন রাজুক চেয়ারম্যান। সময় দিয়ে যাচ্ছি, তাদেরকে নির্দিষ্ট টাইম দিয়ে যাব। যদি এই সময় ব্যত্যয় ঘটে, আমরা কিচ্ছু করব না, আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবো। দিস ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। এটা করলে তারপর তো তারা বিদ্যুৎ ছাড়াই যদি রেস্টুরেন্ট চাইতে পারে, দেখা যাক কয়দিন চাইতে পারে। একটা আমব্রেলার নিচে থাকার অর্থ হলো যে মানুষ সেবাটা যেন সহজে পায়। সেটা যে গভর্নমেন্ট যেভাবে যাকে অথরিটি করতে চায় সেই অথরিটি করবে, তাহলে হবে কি, অন্তত এই নির্দেশগুলো, এই জিনিসগুলো এক অর্ডারই হয়ে যাবে। অগ্নিকাণ্ড সহ ভবনের যে কোনো দুর্ঘটনা প্রতিরোধে বিল্ডিং কোড মেনে চলার পাশাপাশি ফায়ার সেফটি নিশ্চিত করতে ভবন কর্তৃপক্ষের প্রতি জোর তাগিদ দেয় সংস্থাগুলো। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আবারও স্বাগত, আপনারা দেখছেন রাতের বাংলাদেশ।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পাকিস্তানের ছোঁড়া ড্রোন অকার্যকর দাবি করেছে ভারত। ব্ল্যাকআউটের অন্ধকারে ডুবে গেছে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়। এতে ধর্মশালা স্টেডিয়ামে দিল্লি ও পাঞ্জাবের মধ্যকার আইপিএলের ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত 9টার কিছু সময় আগে বিস্ফোরণ শোনা যায় জম্মু এবং লাইন অফ কন্ট্রোল LOCর কাছাকাছি স্থানে। বিস্ফোরণের সাথে সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয়দের মোবাইলে ধারণ করা ভিডিওতে রাতের আকাশে দেখা যায় আগুনের ফুলকি। ভারতের দাবি, সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের ছোঁড়া ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবিও জানায় দিল্লি। এর আগে অপারেশন সিন্দুর অভিযানের পর ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চল ও কাশ্মীরে পাকিস্তানের ছোঁড়া ড্রোন ও মিসাইল অকার্যকর করার দাবিও করেছে ভারত। ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে, তাই তো বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে কি না সেই সিদ্ধান্ত নেবার আগেই দেশটির পরিস্থিতি আগামী 3-4 দিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চায় বিসিবি। অবস্থার উন্নতি হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আর নিরাপত্তা পরিকল্পনা দেখে সিদ্ধান্ত জানাবে বিসিবি। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ আরও বড় পরিসরে হলে বাংলাদেশ সিরিজের পাশাপাশি ঝুঁকিতে পড়বে এশিয়া কাপের মতো আসর, বলছেন বিসিবি পরিচালক আকরাম খান। সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে সিরিজের ক্যাম্পের বিশ্রাম ছিল বৃহস্পতিবার। তবে জুনের শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করেছেন দুই অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তবে জাতীয় দলের ক্যাম্প না থাকায় এদিন বিসিবি ছিল অনেকটাই ফাঁকা। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজায় বিসিবিতে যেন বিরাজ করছে চাপা এক অস্থিরতা। বুধবার সন্ধ্যায় একাধিক পরিচালকের সাথে বৈঠক করেছেন সভাপতি ফারুক আহমেদ। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী 3-4 দিন পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার। সেই সাথে বিসিবির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বিসিবি। এটা সিচুয়েশন যদি আল্লাহর মতে নর্মাল হয়ে যায় তাহলে তো ডেফিনেটলি আমরা যাব। আর আমি মনে করি আমাদের কিছুদিন ওয়েট করা উচিত। পাকিস্তান কি বলছে সেটাও কিন্তু আমাদেরকে মূল্যায়নটা দিতে হবে, কারণ ওদের সিচুয়েশন তো ওরা আমাদের চেয়ে ভালো বুঝবে। তো ওদের কলে এটা, ইনফ্যাক্ট আমি মনে করি এটা ওদের কল। আর সিচুয়েশন যদি এর চেয়ে বেশি খারাপ হয় দেন আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে আমরা যাব কি যাব না। তবে বিসিবি পরিচালনা পরিষদ একটা বিষয়ে একমত, ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করবে বোর্ড। সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পরিকল্পনা দেখার পাশাপাশি দেশের গোয়েন্দা সংস্থা ও ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকেও রিপোর্ট নেবে বোর্ড। প্লেয়ারদের সেফটি, প্লেয়ারদের প্রায়োরিটি হলো সবার আগে, সেটা সবাইকে মনে রাখা উচিত এবং এটা আমাদের করা উচিত এবং ইনশাল্লাহ এটাই আমরা করব। আমার মনে হয় যে আমরা 2-4 দিন আরও একটু ওয়েট করে এটা সিচুয়েশনটা বলা যাবে, কারণ সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটা একটা ব্যাপার। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি দ্রুত শান্ত হোক আর যেন কোনো ব্যক্তি প্রাণ না হারায়, এমন চাওয়া আকরাম খানের। কেননা যুদ্ধ দীর্ঘ হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে এই দুই দেশ সহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল। সেই সাথে ঝুঁকিতে পড়বে এই অঞ্চলের খেলাধুলাও। যুদ্ধ আরও বড় পরিসরে হলে বাংলাদেশ পাকিস্তান সিরিজের পাশাপাশি অনিশ্চয়তায় পড়বে এশিয়া কাপ, ধারণা আকরামের। বাংলাদেশ যাওয়ার কথা, পাকিস্তানে, ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা, আবার এশিয়া কাপ আছে। সো সব কিছু মিলিয়ে যদি সিচুয়েশন নর্মাল না হয় তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। সব কিছুতে প্রভাব তো ফেলবেই, আল্লাহ না করুক যেন এটা আর না আগায়, মনে প্রাণে দোয়া করছি। পাকিস্তান সফরে যাবার আগে শারজাতে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি20 সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে টাইগারদের পাকিস্তান সফর বাতিল হলে অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশের প্রস্তুতিমূলক এই সিরিজটিও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। কৃষি গবেষণা ফাউন্ডেশনে বিভিন্ন ভুয়া প্রকল্প তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযান চালিয়েছে দুদক। এতে লামসাম গ্রান্টের 24টি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। PPR 2008 অনুসরণ না করে এই প্রকল্পগুলো অনুমোদন করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে তার প্রমাণ পেয়েছে সংস্থাটি। কৃষি গবেষণা ফাউন্ডেশন বা KGF 2012 সালে কার্যক্রম শুরু করে কৃষি গবেষণায় আর্থিক সহায়তা দেওয়া এই সংস্থা। যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন এর কর্মকর্তারা। গত 2 মে KGF এর অনিয়ম ও কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী আয়োজন ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। বছরের পর বছর চলেছে নানা দুর্বৃত্তায়ন আর অনিয়ম। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার কৃষি গবেষণা ফাউন্ডেশনে অভিযান চালায় দুদক। অভিযানকালে লামসাম গ্রান্টের 24টি সহ বিভিন্ন প্রকল্পে নানা অনিয়মের প্রমাণ পায় তারা। কিছু কিছু প্রকল্প গ্রহণে এখানে অনিয়ম হয়েছে,
বিশেষ করে এখানে লামসাম গ্র্যান্ট নামক একটি প্রকল্প আছে, সেই প্রকল্পে আমাদের পিপিআর কোনো নীতিমালা গ্রহণ করা হয়নি এবং সেটা প্রায় 24টা প্রকল্প সেটা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে পিপিআরের নীতিটাকে বাস্তবায়ন আমরা দেখিনি। এছাড়াও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পছন্দের ব্যক্তিকে বেশি বেশি প্রকল্পের দায়িত্ব দেওয়া এবং পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে নীতিমালা পরিবর্তন করার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে আভিযানিক দল। কিছু তথ্য আমরা তাদের কাছ থেকে চেয়েছি, যে তথ্যগুলো আসলে আমাদের প্রতিবেদনের জন্য ভালো হবে এবং আমরা এই যে প্রাথমিকভাবে যেটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এটাকে আরেকটু শক্তভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এখানে আসলে মূল সমস্যাটা কোথায়, এখানে অনিয়মগুলো কিভাবে হয়েছে, এখানে যে বোর্ড কর্তৃক অনুমোদন দেওয়া হয় সেই অনুমোদন প্রক্রিয়াটা স্বচ্ছতা কতটুকু ছিল সেগুলো আমরা যাচাই বাছাই করতে পারবো। এ সময় টিম বিভিন্ন প্রকল্প অন্যান্য অভিযোগের সপক্ষে রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। যা যাচাই বাছাই পূর্বক আমরা কমিশনের রিপোর্ট দাখিল করব। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।